গল্পের শুরুতেই আমরা কিছু কোরীয় রাজ্যের কিছু যোদ্ধাদের দেখতে পাই, যারা শত্রুপক্ষের কাছে যুদ্ধে হেরে গিয়েছিল। কোরীয় রাজ্যের সেনাপতি আগে থেকেই জানতো যে তারা যুদ্ধে কখনোই জিততে পারবে না। এজন্য সেনাপতি একটা বিশাল জাহাজে করে রাজ্যের সকল শাহী সোনা ও ধন সম্পদ নিয়ে গভীর সমুদ্রে হারিয়ে যায়। সেনাপতি রাজ্যের সমস্ত ধন সম্পদ নিয়ে কোথায় হারিয়ে গিয়েছিল সেটা আজ পর্যন্ত কেউ উদ্ঘাটন করতে পারেনি। গল্পের দৃশ্যপট বর্তমানে ফিরে আসলে আমরা সমুদ্রের মাঝে কিছু চোরদের দেখতে পাই, যারা রাজ্যের সব সানসেট গাছ চুরি করতে গিয়ে তাদেরকে রাজা সমুদ্রের কাঠের ভেলায় ভাসিয়ে দিয়েছে। এসব চোরেদের কাছে কোনো খাবার ছিল না। অনেক দিন ধরে সমুদ্রে ভাসতে ভাসতে সবাই অনেক দুর্বল হয়ে পড়েছিল। এখানে চোরদের লিডার ছিল গল্পের মূল চরিত্র উমজি। সবাই বেঁচে ফেরার আশা প্রায় ছেড়ে দিয়েছিল, কিন্তু ভাগ্যক্রমে তখনই তাদের কাছে একটি জাহাজ এসে থামে। জাহাজের ক্যাপ্টেন একজন মেয়ে ছিল, যার নাম ছিল হেরাং। হেরাং এইসব চোরেদেরকে তার আশ্রয় দেয়। উমজিং তাদের দলের সদস্যরা জাহাজে আশ্রয় নেওয়ার পর প্রায় 3 মাস কেটে যায়। একদিন উমজিং দলের সদস্যরা হেরাঙ্গি সেনাপতি ডংজিকে বলে, তোমরা আমাকে আশ্রয় দিয়েছিল ঠিকই, কিন্তু তোমরা আমাদের স্বাধীনতা কেড়ে নিয়েছে। তোমরা আসলে কে? আর তোমরা গভীর সমুদ্রে কী বা করছো? মাকের কথায় সেনাপতি ও হেরাং বলে, আমরা জলদস্যু, কিন্তু আমরা শুধু জাপানি জাহাজগুলোকেই লুট করি। বণিক জাহাজের দিকে আমরা ফিরেও তাকাই না। হেরাঙের মুখে এই কথা শুনে বলে যে প্রকৃত জলদস্যু তো তারাই, যারা সব জাহাজ লুট করে। তোমরা তো শুধু জাপানি জাহাজগুলো লুট করে, তাই তো তোমাদের বড় ভুল। উমজি ও হেরাঙের মধ্যে বিষয় নিয়ে কথা কাটাকাটি চলছিল, কিন্তু এর মধ্যে তারা একটু দূরে একটি জাপানি জাহাজ দেখতে পায়। এর মধ্যে হেরাং খুব খুশি হয়। অনেকদিন ধরেই জাপানি কোনো বড় জাহাজ লুট করতে পারেনি। লুট করে তাদের সেনাপতি ও অনেক ধনসম্পত্তির মালিক হয়ে যাবে। হেরাং তার সেনাপতি ডংজিকে জাহাজ লুটের জন্য প্রস্তুত হতে বলে, কিন্তু ওমজি বলে, আমি এই জাহাজ আমি একাই লুট করব। আমি গরীয় রাজ্যের এক সময় সেরা তলোয়ারবাজ ছিলাম। এটা আমার জন্য কোনো ব্যাপারই না। ওমজির কথা শুনে হেরাঙের লোকজন জোরে জোরে হাসতে শুরু করে। তারা মনে করে ওমজি তাদের সাথে মজা করছে। তারা বিশ্বাসই করতে পারে না ওমজি একজন সেনা তরোয়ালবাজ। সেনাপতি ডংজি জাহাজটাকে জাপানি জাহাজটার নিকটে নিয়ে গেলে উমজি সময় মিলে জাপানি জাহাজের উপর আক্রমণ শুরু করে। জাপানি জাহাজে সমুদ্রের সাথে ভিতর লড়াই করে উমজি প্রায় অধিকাংশ সৈন্যদের পরাজিত করে। উমজি অসাধারণ লড়াই ও কৌশল দেখে সবাই হতবাক হয়ে যায়। জাপানি সৈন্যরা পরাজিত হলে হেরাং জাহাজ থেকে সব মূল্যবান ধনসম্পদ এবং খাবার তাদের জাহাজে নিতে বলে, কিন্তু সেনাপতি বলে যে জাপানি জাহাজে কোনো মূল্যবান সম্পদ এবং ভালো কোনো সম্পদ কোনো কিছুই নেই। সম্পূর্ণ জাহাজই ফাঁকা, শুধুমাত্র সামুদ্রিক কিছু মাছ ছাড়া জাহাজে কিছুই নেই। সেনাপতির কথা শুনে হেরাং অনেক রেগে যায়। হেরাং জাপানি জাহাজের ক্যাপ্টেনকে বলে, তুমি এত বড় জাহাজে করে এত লোকজন নিয়ে কোনো ধরনের খাবার ও ধনবন্ত সম্পদ দ্বারা সমুদ্রে কোন উদ্দেশ্যে বেরিয়েছো? যদি বাঁচতে চাও তাহলে আমাদের সবকিছু খুলে বলো। ছোট ছেলে বলে, যা আমাদের ছেড়ে দাও। আমরা সমুদ্রে গুপ্তধন খুঁজতে এসেছিলাম, কিন্তু গুপ্তধন খুঁজতে গিয়ে আমরা রাস্তা ভুলে গিয়েছি। রাস্তা ভুলে যাওয়ার কারণে আমাদের জাহাজে সকল খাবার শেষ হয়ে গেছে। বাড়ি ফিরে যাওয়ার কোনো উপায় পাচ্ছি না। ছোট ছেলের মুখ থেকে গুপ্তধনের কথা শোনার পর হেরাং ও উমজির অনেক লোভ হয়। তারা সিদ্ধান্ত নেয় যে যেভাবে হোক তারা গুপ্তধনের সিদ্ধান্ত নিয়ে এবং গুপ্তধনের উন্মোচন করবে। ক্যাপ্টেন হেরাং ও চোরের সর্দারকে অনেক লোভ হয়। তারা সিদ্ধান্ত নেয় যে যেভাবেই হোক তারা গুপ্তধনের রহস্য উদ্ঘাটন করবে। তারা জাপানি ক্যাপ্টেনের কাছ থেকে জোরপূর্বক নকশা নিয়ে তারা নিজেদের জাহাজে ফিরে আসে। তারা আনন্দে উৎফুল্ল ছিল। তারা অচিরেই গুপ্তধনের মালিক হতে চলেছে। ক্যাপ্টেন হেরাং বলে, যেভাবেই হোক এই গুপ্তধন আমাদের খুঁজে বের করতে হবে। গুপ্তধর পেয়ে গেলে আমরা বড়লোক হয়ে যাব। ক্যাপ্টেন হেরাং ও মজির মনে লোভ বাসা বেঁধেছিল। জীবনের পরোয়া না করেই তারা জাহাজ নিয়ে একটি দ্বীপে গিয়ে পৌঁছায়। দ্বীপে পৌঁছানোর পরে হেরাং নকশা বের করে বোঝানোর চেষ্টা করে পরবর্তী গন্তব্য তাদের কোথায় হতে চলেছে। মুসি বলে যে দিতে পারবে না, এর থেকে ভালো হয় তুমি নকশাটা আমাকে দিয়ে দাও। তুমি হচ্ছে সমুদ্রের মহারানী, গুপ্তধনের আচ্ছা তুমি বের করতে পারবে না। উমজি কথা শুনে হেরাং কোনো উপায় না পেয়ে নকশাটি তাকে দিয়ে দেয়। উমজি নকশা হাতে নিয়ে সে সামনের দিকে এগোতে থাকে। কিছুক্ষণ পরে তারা একটি গুহার সামনে গিয়ে পৌঁছায়। গুহার ভিতর থেকে অদ্ভুত কিছু আওয়াজ ভেসে আসছিল। তারা একটু ভয় পেয়ে যায়, কিন্তু গুহার অপর পাশে গিয়ে তারা দেখতে পায় যে অপর পাশ থেকে একটি ষাঁড় দৌড়ে আসছিল তাদের দিকে। ষাঁড় দেখে উমজি সবাই অনেক খুশি হয়। অনেক দিন ধরে মাংস খায় না, অনেক দিন ধরে।
এবার শ্বাস স্বীকার করে তারা ইচ্ছামতো মাংস খাবে। উমজি ও দলের লোকেরা আর এক মুহূর্ত দেরি না করে ষাঁড়টিকে মারার জন্য গুহার ভিতরে চলে যায়। এদিকে হিরাং লক্ষ্য করে গুহার অপর পাশ থেকে বিশাল একটি ষাঁড়ের দল তাদের দিকে এগিয়ে আসছে। হিরাং দ্রুত উমজিকে চিৎকার করে ফিরে আসতে বলে, কিন্তু তাদের মাংস খাওয়ার জন্য কোনো মতো সে আবারও এগিয়ে যেতে থাকে। কিছুক্ষণ পর উমজি যখন লক্ষ্য করে ষাঁড়ের দলটি যখন তাদের দিকে এগিয়ে আসছে, তখন উমজি ভয় পেয়ে তাদের নিয়ে ফিরে আসতে চেষ্টা করে। লোকেরা তারা ষাঁড়ের থেকে বাঁচতে পারলেও কিন্তু উমজিকে ষাঁড়ের গুতায় তাকে নিচে ফেলে দেয় পাহাড় থেকে। সবাই ভাবে যে উমজি মারা গেছে, কিন্তু সে একটি পাহাড়ের গাছের ডাল ধরে ঝুলেছিল। সে যখনই ঝুলেছিল তখন সে একটি হাতের দাঁত দেখতে পায়। এই হাতের দাঁতে একটি গুপ্তধনের নকশাটিতে লেখা ছিল। সে হাতির দাঁত দেখে সে হাসতে হাসতে হাতির দাঁত নিয়ে উপরে আসে যায়। উমজি হিরাঙের হাতে এই হাতির দাঁত দিলে সে একটি নকশা দেখতে পায়। এই নকশা দিয়ে তাদের গুপ্তধনের সন্ধান করতে হবে। এই হাতির দাঁত তাদের কাছে রেখে দিয়ে সবার উদ্দেশ্যে বলে, যেহেতু আমি জাহাজের ক্যাপ্টেন, তাই গুপ্তধনের আগে রাস্তাগুলো আমার কথা শুনেই চলতে হবে। যদি কেউ আমার কথা শুনতে নিষেধ করে তাহলে সে এই দ্বীপে এড়িয়ে যাবে। হেরাঙের কথা শুনে গুপ্তধনের লোভে উমজির লোকের সদস্যরা হেরাঙের দলে যোগদান করে। উমজিকে একা ওই দ্বীপে রেখে সবাই জাহাজে করে চলে যায়। অন্যদিকে দেখতে পাই যে বুয়েংসু সমুদ্রে হারিয়ে যাওয়া সবকিছু বিষয়ে সমুদ্র গুপ্তধনের বিষয়ে রাজাকে সবকিছু জানায়। রাজা এই এই জন্য সে গুপ্তধনের সন্ধানে তার সৈন্যদল নিয়ে বেরিয়ে পড়ে। এদিকে আমরা দেখতে পাই যে হেরাঙের সেনাপতি হেরাংকে জানায় জাহাজ থেকে হাতির দাঁত চুরি হয়ে গেছে এবং এই চুরির পিছনে নিশ্চয়ই কোনো মুজির হাত রয়েছে। হাতির দাঁত ছাড়া গুপ্তধন পর্যন্ত পৌঁছানো অসম্ভব। হেরাং এইসব কথা শুনে মুজির উপরে অনেক রেগে যায়। সেই জন্য জাহাজটাকে ঘুরিয়ে আবার সেই দ্বীপে ফিরে আসে। হেরাং মুজিকে মারতে মারতে হাতির দাঁত কোথায় রেখেছে সেটা জিজ্ঞাসা করে। তখন মুজি বলে, হাতির দাঁত আমার কাছে নেই, মাকি সেটা চুরি করে নিয়ে গেছে। হয়তো কাছের কোনো বাজারে সেটাও বিক্রি করতে গেছে। হেরাং এটা শুনে আর দেরি না করে সে মাকিকে ধরতে বেরিয়ে পড়ে। অন্যদিকে আমরা দেখি মাকি বাজারে একটা ব্যবসায়ীর কাছে হাতির দাঁত বিক্রি করার জন্য চেষ্টা করছে, কিন্তু তখন মুজি হেরাং সেখানে চলে আসে। মাকিকে মারধর করার পর দাঁত নিয়ে তারা আবার জাহাজে ফিরে যায়। হাতির দাঁতের নকশা করে এক ধরনের কাপড় আটকানো ছিল। তারা যখন হাতির দাঁত থেকে নকশার কাপড়টি খুলে ফেলে, তখন তারা নকশায় একটি গোপন ভাষায় কিছু লেখা দেখতে পায়। সবাই অনেক চিন্তিত চেষ্টা করলেও নকশা থেকে কি লেখা ছিল সেটা কেউ ধরতে পারে না এবং পড়তে পারে না। সেহেতু গুপ্তধন কোরীয় রাজ্যের সেনাপতি লুকিয়ে রেখেছিল, তাই কোরীয় রাজ্যের ভাষা শুধুমাত্র কোরীয় রাজ্যের রাজা এবং তারা এই পড়তে পারবে। উমজি যখন কোরীয় রাজ্যে ছিল তাই সবাইকে পড়ে শোনায়। নকশাটি লেখা ছিল সমুদ্রের নিচে দিয়ে ছায়াবিহীন একটি জায়গা, যার নাম হ্যাগিলদো। উমজি কথা শুনে সবাই অনেক ভয় পেয়ে যায়, কারণ যে জায়গাটির কথা নকশাটি লেখা রয়েছে সেটা অনেক ভয়ানক। একবার যদি সেই জায়গাতে যায় সে আর কখনোই ফিরে আসতে পারে না। হেরাং এইসব কথা শোনার পর সে বিপদের আশঙ্কা রয়েছে জানার পরেও যে কোনো মূল্যেও সে গুপ্তধন পাওয়ার জন্য হ্যাগিলদো যাওয়ার সিদ্ধান্ত নেয়। শুকুরের মুকুরের মূত্রথলি ব্যবহার করে সমুদ্রের নিচে অক্সিজেন নেওয়ার জন্য শুকুরের মূত্রথলি তারা ব্যবহার করে। সবাই সমুদ্রে ঝাঁপ দেয়। একটি সুড়ঙ্গ অনুসরণ করলে সুড়ঙ্গের স্রোত সবাইকে কিছুক্ষণের মধ্যে একটি গুহার মধ্যে নিয়ে যায়। গুহার মধ্যে প্রবেশ করার পর সবাই অনেক লক্ষ্য করে যে গুহার চারপাশে বড় বড় পাথর দিয়ে ঘেরাও করে রাখা হয়েছে। গুহার মধ্যে থেকে বের হওয়ার কোনো রাস্তা নেই। উমজি ও হেরাং এর দলের লোকেরা সবাই চিন্তিত হয়ে পড়ে। নকশা অনুযায়ী এই গুহার কথাই তো বলা ছিল। উমজি সুযোগ বুঝে হেরাংকে জব্দ করার জন্য বলে, তুমি হলো আমাদের এখানকার ক্যাপ্টেন, গুপ্তধনের আগে রাস্তা কোথায় ছিল? হেরাং ইমুজির কথা শুনে চুপ করে থাকে, কারণ সে নিজেও গুপ্তধনের আগে রাস্তার বিষয়ে কিছুই জানে না।
হেরাংকে অপমান করতে দেখে তার সেনাপতি ডংজি তাকে মারতে যায়, কিন্তু উমজি ডংজুকে ছুড়ে মারলে ডংজি পাথরের উপরে গিয়ে পড়ে। পাথর ভেঙে সরে গেলে সেখান থেকে একটি সরু রাস্তা বের হয়। গুপ্তধনের আগে রাস্তা এটাই ছিল। সবাই সেই রাস্তা অনুসরণ করে কিছু দূর গেলে সামনেই তারা অনেক রূপা দেখতে পায়। সবাই মনে করে এটাই হচ্ছে গুপ্তধন। খুশিতে সবাই আত্মহারা হয়ে যায়। সবাই খুশিতে নাচানাচি করলেও উমজি এখানে বুঝতে পারে এসব আসল গুপ্তধন নয়। উমজি সবার উদ্দেশ্যে বলে, সবাই শান্ত হোক, এসব আসল গুপ্তধন নয়। এসব এখানে এই জন্যই রাখা হয়েছে যেন গুপ্তধন খুঁজতে এসে সবাই মনে করে যে এগুলোই আসল গুপ্তধন, এবং এখান থেকে সবাই এসব থেকে নিয়ে ফিরে যায়। উমজির কথা শুনে সবাই হতাশ হয়ে পড়ে। সবাই উমজিকে বলে, তাহলে আসল গুপ্তধন কোথায় রয়েছে? কিভাবে আমরা গুপ্তধনের কাছে পৌঁছাবো? উমজি প্রশ্নের কোনো উত্তর না দিয়ে কিছুটা সামনে এগিয়ে যেতে ওখানে সে ড্রাগনের ছবি অঙ্কন করা একটি পতাকা দেখতে পায়। এটা কোনো পতাকা ছিল না, বড় গুপ্তধনের পৌঁছানোর নকশা ছিল। উমজি ও হেরাং ড্রাগনের নকশাটি ভালোভাবে পর্যবেক্ষণ করতে যাবে তখনই গুহার বাইরে বিকট শব্দে গুহা কেঁপে ওঠে। দেখা যায় গুহার বাইরে রাজা ও সেনাপতি বহিংসু তাদের সৈন্যদল নিয়ে চলে এসেছে। যেহেতু বহিংসু গুপ্তধনের রাস্তার বিষয়ে আগে থেকে জানতো, তাই তারা অতি দ্রুত অন্য রাস্তা অনুসরণ করে এখানে চলে এসেছে। গুহার দরজা বশ করার পর ভুয়াংশু তার সৈন্যদল নিয়ে গুহার ভিতরে প্রবেশ করলে সামনে উমজুকে দেখতে পেলে সেনাপতি ভুয়াংশু তার উপরে আক্রমণ করে দেয়। লড়াইয়ের একটি পর্যায়ে ভুয়াংশু ইমোজির নাম ধরে ডাকলে আমরা জানতে পারি তারা একে অপরকে আগে থেকে জানতো। এখানে জানা যায় বুয়াসু তাম্মার রাজ্যের সেনাপতি ছিল। অতীতে যুদ্ধের সময় এক পর্যায়ে তাম্মা রাজ্যের রাজা যুদ্ধ বন্ধ করতে বললে ভুয়াংশুর রাজার আদেশ অমান্য করে এবং আহত সেনাদের মেরে এবং শত্রুপক্ষের মাথা কেটে নিয়ে আসে। সম্রাট রাজা আদেশ দিয়েছিল যুদ্ধে যে সেনাপতি মাথা কেটে নিয়ে আসতে পারবে তাকে সে রাজা করে দেবে, কিন্তু ভুয়াংশুর এখানে অপরাধ ছিল, কিন্তু সে নিজেদের আহত সৈন্যদের খুন করেছিল। এই অপরাধের জন্য সম্রাটের নির্দেশে এই ইমোজি ও সৈন্যদল ভুয়াংশুকে বন্দী করে। এদিকে দেখা যায় যে ইমোজি ও বোয়িং এর মধ্যে লড়াইয়ের একটি পর্যায়ে ইমোজি পানিতে পড়ে গেলে হাতের সাথে রূপার বাক্সে পেঁচিয়ে যায় এবং দ্রুত পানির নিচে তলিয়ে যেতে থাকে। ইমোজিকে বাঁচাতে হেরাং পানিতে ঝাঁপ দিয়ে তার কাছে আসলে এমন সময় বিশাল একটি তিমি মাছ তার মুখের ভিতরে দুজনকে টেনে নেয়। তিমি মাছ তাদের মুখের মধ্যে টেনে নেওয়ার পর নাক দিয়ে জোরে নিঃশ্বাস ফেললে ইমোজি ও হেরাং উড়ে এসে তাদের জাহাজে পড়ে। এভাবেই তারা প্রাণে বেঁচে যায়। অন্যদিকে দেখা যায় সেনাপতি ও বোয়াংশু সেখানে থাকা ড্রাগন এর নকশা দেখে বুঝতে পারে গুপ্তধনের আগে রাস্তা ঠিক কোথায় ছিল। এদিকে ইমোজি ও হেরাং কি করবে কিছুই বুঝতে পারছিল না, কারণ তারা ড্রাগন নকশা ভালো করে দেখতেই পারেনি, আর গুপ্তধনের পৌঁছানোর রাস্তা সম্পর্কে তাদের কোনো ধারণাও নেই। এখানে তারা গুপ্তধনের আশা ছেড়ে দিয়েছিল, কিন্তু মাকি বলে যে গুপ্তধনের আগে রাস্তা সম্পর্কে আমি সবকিছু জানি। তোমরা যখন গুপ্তধনের লড়াই করছিলে তখন আমি সুযোগ বুঝে ড্রাগন নকশা ভালো করে দেখে নিয়েছি। আমি সবাইকে গুপ্তধনের রাস্তায় নিয়ে যাব। মাকির কথা শুনে সবাই অনেক খুশি আত্মহারা হয়ে পড়ে। মাকি বলে, গুপ্তধনের সামনের রাস্তাগুলো ভীষণ ভয়ানক। ইনাজুমা নামক ওই দ্বীপে পৌঁছানোর আগে এমন একটি জায়গা রয়েছে যেখানে শক্তিশালী বজ্রপাত আঘাত আনে। বজ্রপাতের কবলে পড়ে আমরা সবাই এক নিমেষে শেষ হয়ে যেতে পারি। ইমাজিমা দ্বীপের কথা শুনে সবাই ভয় পেয়ে যায়, কারণ সেখান থেকে আজ পর্যন্ত কোনো জাহাজ ফিরে আসেনি। মাকি যখন ছোট ছিল তখন জাপানি জাহাজে ইনাজুপা ওই দ্বীপের রাস্তায় বজ্রপাতের কবলে পড়েছিল, তাই ওই রাস্তার ভয়াবহতা খুব ভালো করে জানে। মাকি কিছুতেই ইনাজুমা ওই দ্বীপের রাস্তায় যেতে রাজি হচ্ছিল না। কিন্তু শর্ত সাপেক্ষে মাকি হেরাংয়ের উদ্দেশ্যে বলে, যদি আমাকে এই জাহাজের ক্যাপ্টেন বানিয়ে দেওয়া হয় তাহলে ওখানে নিয়ে যাব। তাহলে তোমরা নিজেরাই ওই রাস্তা খুঁজে নাও। মাকির কথা শুনে হেরাংয়ের প্রচণ্ড রাগ হয়, কিন্তু কোনো উপায় না থাকায় গুপ্তধন পাওয়ার আশায় সে রাজি হয়ে যায়। পরের দিন সকালে সে জাহাজের ক্যাপ্টেনের দায়িত্ব দেওয়া হয়। মাকি ক্যাপ্টেনের দায়িত্ব পাওয়ার পর হেরাং ও মুজিকে রান্নার কাজ করায়। এভাবে কয়েকদিন কেটে যাওয়ার পর একদিন তারা ইনাজুমা দ্বীপের রাস্তায় এসে পড়ে। ভয়ঙ্কর এই রাস্তায় তাদের জাহাজে একের পর এক বজ্রপাত পড়তে থাকে। এতে সারা দিশাহারা হয়ে পড়ে। এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল তাদের জাহাজ এখানে ধ্বংস হয়ে যাবে, কিন্তু বজ্রপাত থেকে কোনোভাবেই জাহাজটাকে বাঁচিয়ে নিয়ে আসে। ভয়ানক সেই রাস্তা পার হয়ে আসার পর সামনেই তারা ইমাজুমানায় দ্বীপ দেখতে পায়। সবাই জাহাজ নিয়ে সেই দ্বীপে পৌঁছালে ওমাজি ও হেরাং লক্ষ্য করে দ্বীপের উঁচু একটি পাহাড়ে আকাশ থেকে নির্দিষ্ট একটি স্থানে বারবার বজ্রপাত আঘাত আনছে। ওমজি ও হেরাং মনে করে হয়তো সেখানেই গুপ্তধন রয়েছে। উমজি হেরাংকে বলে, তুমি এখানেই থাকো, আর আমি পাহাড়ের উপরে গিয়ে দেখে আসছি। আমি চাই না আমার সাথে পাহাড়ের উপরে গিয়ে তুমি কোনো বিপদে পড়ো। আসলে এখানে উমজি হেরাংকে মনে 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 অনেক ভালোবেসে ফেলেছিল, তাই হেরাংয়ের বিপদ হতে পেরে সে তাকে রেখে একাই চলে যায়। অন্যদিকে মাকি ও জাহাজের অন্য সদস্যরা
দ্বীপের অন্য পাশে গুপ্তধন খুঁজে বেড়াচ্ছিল। মাকি জানতো না যে গুপ্তধন কোথায় ছিল, কিন্তু তারপরও শুধু শুধু জাহাজের সব সদস্যদের দিয়ে এখানে ওখানে মাটি খুঁজে নিচ্ছিল। সবাই যখন বুঝতে পারে মাকি ইচ্ছা করে তাদেরকে মাটি খুঁজে নিচ্ছে, তখন সবাই মাকিকে মারার জন্য পিছু নেয়। মাকি পালিয়ে পাথরের এক কোণায় এসে পালিয়ে পড়লে হঠাৎ সে লক্ষ্য করে তার সামনে একটি পেঙ্গুইনের মুখে সোনার বার রয়েছে। মাকে দ্রুত সব সদস্যদের ডাকে নিয়ে আসলে পেঙ্গুইনের মুখে সোনা দেখলে এই দ্বীপের আশেপাশেই কোথায় গুপ্তধন রয়েছে। অন্যদিকে দেখা যায় ইমোজি পাহাড়ের উপরে পৌঁছালে সে দেখতে পায় সেনাপতি বয়াংশু সেখানে আগে থেকেই উপস্থিত ছিল। সেনাপতি সৈন্যরা পাহাড়ে যেখানে বজ্রপাত হচ্ছিল সেখানে পুঁতে রাখা বর্ষাগুলো ওঠানোর চেষ্টা করলে অদ্ভুত শক্তি দ্বারা বজ্রপাতের আঘাতে একে একে সবাই মারা যায়। সেনাপতি বয়াংশু লক্ষ্য করে পুঁতে রাখা সকল কিছুর পর বজ্রপাত হলে সেখানে এমন একটা বর্ষা রয়েছে, সেখানে কোনো বজ্রপাত হচ্ছে না। সেনাপতি বুঝতে পারে যে হয়তো এই বর্ষার নিচে গুপ্তধন রয়েছে। সেনাপতি আদেশে সেই বর্ষার নিচে খোদাই করলে মাটির নিচ থেকে তারা একটি সিন্দুক খুঁজে পায়, এবং এই সিন্দুকের ভিতরে তারা একটি ড্রাগনের মুখোশ খুঁজে পায়। সেনাপতি ভয়াংশু এর মাধ্যমে এই মুখোশ নিয়ে চলে যাওয়ার সময় ভয়াংশু সেনাপতিকে বলে, তুমি যদি এই মুখোশটা নিয়ে যেতে চাও তাহলে আমার সাথে লড়াই করতে হবে। লড়াইয়ে জিততে পারলে তুমি এটা নিয়ে যেতে পারবে। সেনাপতি ভয়াংশু ইমোজি প্রস্তাবে রাজি হয়ে যায়, কারণ পুরনো কিছু হিসাব নিকাশ বাকি ছিল। ইমোজি ও ভয়াংশুর মধ্যে তুমুল ঝগড়া হয়। অন্যদিকে দেখা যায় হেরাংদের জাহাজে সেনাপতি ভয়াংশুর সৈন্যরা হামলা করে দেয়। হেরাং তার জাহাজকে বাঁচাতে জাহাজের সব সদস্যদের নিয়ে ভয়াংশু সৈন্যদের সাথে লড়াই করতে থাকে। এদিকে মাকি পেঙ্গুইনের পায়ে একটি দড়ি ভেঙে দেয়, সেই দড়ি ধরে সমুদ্রের গভীরে অনুসরণ করতে থাকে। অন্যদিকে সেনাপতি ও ইমোজির মধ্যে লড়ার সময় ইমোজির হাত থেকে মুখোশ ছিটকে পাহাড় থেকে সমুদ্রে পড়ে যায়। সমুদ্রের পানিতে মাকি আগে থেকেই ছিল। মুখোশ তার পাশে এসে বললে মাকি মুখোশ উঠিয়ে তাদের পিছু দেখলে সে মুখোশের আকারে একটি গুহা দেখতে পায়। গুহা দেখে মাকি হতবাক হয়ে যায়। সে বুঝতে পারে যে এই গুহার মধ্যে এই গুপ্তধন রয়েছে। ইমোজি ও সেনাপতির মধ্যে লড়াইয়ের এক পর্যায়ে ইমোজি তার তরোয়াল হাওয়াতে ছুড়ে মারলে বিকট বজ্রপাতে তলোয়ার গিয়ে সেনাপতির বুকে গেঁথে যায়। সেনাপতি ভয়াংশু সেখানেই মারা যায়। এদিকে মাকি সেই গুহার ভিতরে প্রবেশ করলে সামনেই সে বিশাল জাহাজ ভর্তি গুপ্তধন দেখতে পায়। মাকি খুশিতে পাগল হয়ে এর মতো হাসতে থাকে। অবশেষে তারা গুপ্তধন খুঁজে পেয়েছে। মাকি আ- মাকি আর এক মুহূর্ত দেরি না করে গুপ্তধন ভর্তি জাহাজ নিয়ে হেরাংয়ের কাছে চলে যায়। হেরাং ও জাহাজের সকল সদস্য গুপ্তধন পেয়ে পাগলের মতো চিৎকার করতে থাকে। হেরাংদের জাহাজের বহিরাংশের সদস্যদের এম, সাথে যুদ্ধ করতে গিয়ে ধ্বংস হয়ে গেছে। সবাই গুপ্তধন ভর্তি জাহাজ নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। হেরাং ইমোজির ভালোবাসার প্রস্তাব গ্রহণ করে এবং এখানেই এই গল্পের সমাপ্তি ঘটে যায়।